নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত এবং আজকের শীর্ষক ১০০ বছরে পা দিল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, হিন্দু রাষ্ট্র হলো না, হবেও না। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ ১৯২৫ সালে তাদের সংগঠনের লক্ষ্য কি সেটা বলতে গিয়ে বলেছিলেন যে হিন্দু যুবকদের মধ্যে শৃঙ্খলা ও একতা আনা, এটাই বলা হয়েছিল। কিন্তু সেদিন থেকেই তাদের আসল উদ্দেশ্য ছিল খুব পরিষ্কার, হিন্দু রাষ্ট্র তৈরি করা। তারা আজ ১০০ বছরে পা দিল, কাজেই সেই প্রশ্ন তো স্বাভাবিক যে আরএসএস কি তাদের প্রধান লক্ষ্যে পৌঁছতে পেরেছে? তাদের রাজনৈতিক দল বিজেপি এখন দেশের ক্ষমতায় আছে ঠিক, কিন্তু ভারত আজও তার সংবিধান অনুযায়ী এক ধর্মনিরপেক্ষ দেশ। আরএসএস এর এই হিন্দু রাষ্ট্রের আদর্শকে কিন্তু বেশিরভাগ ভারতীয় মানুষ, এমনকি হিন্দু জনসংখ্যার ৫০% মানুষ মেনে নেননি। কোনোভাবে বিজেপি কোনো নির্বাচনে কখনো ৪০% বেশি ভোট পায়নি। তার মানে দেশের ৬০% মানুষ এখনো আরএসএস বা বিজেপির আদর্শকে মেনে নেয়নি। কেন এরকমটা হলো? কেন আরএসএস সফল হলেও হিন্দু রাষ্ট্র তৈরি করতে পারেনি? সফল মানে তাদের আজকে বিরাট সংগঠন, তাদের রাজনৈতিক সংগঠন দেশের ক্ষমতায়, কিন্তু হিন্দু রাষ্ট্র তৈরি করতে পারেনি। এর সবচেয়ে বড় কারণ হলো তাদের ছদ্মবেশের কৌশল। তারা নিজেদেরকে এক ছদ্মবেশ দিয়ে ঢেকে রাখাটাই তাদের কৌশল হিসেবে বারবার ব্যবহার করে। আর ঠিক সেই কারণেই আরএসএস তার লক্ষ্যের থেকে অনেক অনেক দূরে। ১০০ বছর পরে আপনার মনে হতেই পারে যে তারা ক্ষমতায়, তারা তাদের সংগঠনকে বাড়িয়েছে, কিন্তু একটু খতিয়ে দেখলে বুঝতে পারবেন এখনো তাদের সামনে গান্ধী, মহাত্মা গান্ধী এক বিরাট বাধা। গান্ধীর ইনক্লুসিভ সোসাইটির আদর্শ একটা বাধা। এখনো প্রধানমন্ত্রীকে দেশের বাইরে, দেশের মধ্যে গান্ধীকে প্রকাশ্যে সম্মান জানাতে হয়। তাদের সামনে আরেক বাধা হলো দেশের সংবিধান আর বি.আর. আম্বেদকর। বিরাট বাধা। সংবিধানকে অক্ষুণ্ণ রেখে হিন্দু রাষ্ট্র করা সম্ভব নয়, আর সেই সংবিধানে হাত দিলে দলিত, সংখ্যালঘু, উদার হিন্দু বিরোধী রাজনৈতিক দলের সামনে হাওয়ার মতো উড়ে যাবে সরকার। একবার বলেছিলেন আবকি বার ৪০০ পার, মানে সংবিধান এবারে পাল্টাবো। কি হয়েছে সবাই জানে, কমিয়ে ২৪০-এ নামিয়ে দিয়েছিল। তারা জানে, এবং তাদের সামনে আর এক বিরাট বাধা হলো ইতিহাস। স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে আরএসএস এর ভূমিকা বিশ্বাসঘাতকের একজনও নেই যাকে তারা সামনে রাখতে পারে। তারা গান্ধী হত্যার জন্য দায়ী, তারা আম্বেদকরের দলিত চিন্তার বিরোধী, তারা ভগৎ সিংকে নৈরাজ্যবাদী বলেছে, তারা সুভাষচন্দ্র বসুর বাহিনীর বিরুদ্ধে ব্রিটিশ বাহিনীতে লোক পাঠিয়েছে। স্বাধীনতা সংগ্রামের একটা অধ্যায়ও তাদের কোনো ভূমিকা নেই। কাজেই তাদের এক প্রাণপণ জাতীয়তাবাদী হবার চেষ্টা, দেশপ্রেমিক হবার চেষ্টা বারবার মাঠে মারা যায়। কদিন আগেই আমাদের সংঘ প্রচারক প্রধানমন্ত্রী ফেকুভাই মোদি বলেছিলেন স্বাধীনতা সংগ্রামের আন্দোলনের সময় প্রথম সরসং চালক হেডগেওয়ারকে জেলে যেতে হয়েছিল। হাসবেন না, মোদিজি যে কথাটা বলেননি, আসল কথাটা, উনি জেলে গেছিলেন, কিন্তু যে কথাটা আসলে বলেননি যে হেডগেওয়ার তার প্রথম জীবনে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন, সেন্ট্রাল প্রভিন্সের কংগ্রেসের সাধারণ সম্পাদক ছিলেন, আর সেই কংগ্রেস আন্দোলনে অংশ নেবার জন্য তাকে জেলে যেতে হয়। ওই প্রথম, ওই শেষ। ১৯২০ গান্ধীজির ডাকা খেলাফত আন্দোলনের সমর্থনে উত্তেজিত ভাষণ দেবার জন্য তার জেল হয়েছিল। উনি একমাত্র কংগ্রেসী নেতা ছিলেন যিনি নিজের উকিলকে, নিজের ডিফেন্স লয়ারকে নিয়োগ করেছিলেন। গান্ধীজির নির্দেশ ছিল আমরা কোনো উকিল দেব না, আমরা তো আইন অমান্য করছি, কাজেই আমরা কোনো উকিল দেব না। কিন্তু তার জেল হয়, ১ বছরের সশ্রম কারাদণ্ড হয়। কিন্তু তিনি যখন জেল থেকে বেরোচ্ছেন তখন ওনার ওজন ২৫ পাউন্ড বেড়ে গিয়েছিল। লেখা আছে, এই সমস্ত জিনিস লিখিত ভাবে প্রমাণ, তার প্রত্যেকটার প্রমাণ আছে। কারণ ওই জেলের কুখ্যাত জেলারের সঙ্গে তার দোস্তি হয়ে গেছিল। ভালো মন্দ খেয়ে ওজন বেড়েছিল। সুভাষ বসু প্রত্যেকবার
নেতাজি প্রত্যেকবার জেলে যেতেন, জেল থেকে ফিরতেন অসুস্থ হয়ে। চিত্তরঞ্জন দাস জেলে গিয়ে অসুস্থ হলেন, আর সেরেই উঠলেন না, কিন্তু ইনি মোটা হয়ে ফিরলেন। কিন্তু পরে এই অসহযোগ আন্দোলনের বিরোধিতা করেন, গান্ধীজির বিরোধিতায় দল ছাড়েন, আর এই মতপার্থক্য থেকেই ভারতে জাতীয়তাবাদের দুটো আলাদা আলাদা ধারণার জন্ম হয়েছে। তার একটা ছিল ধর্মনিরপেক্ষ জাতীয়তাবাদ, অন্যটা ছিল একচেটিয়া সাংস্কৃতিক জাতীয়তাবাদ, যা ছিল হেডগেওয়ার এবং সাভারকারের দর্শন। সংঘ জন্ম লগ্ন থেকে একমাত্র হিন্দু সমাজকে শক্তিশালী করার লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছিল, যা এখনো তারা করে যাচ্ছে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মূল লক্ষ্য হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করা, আর এই মতাদর্শ ছিল সাভারকারের হিন্দুত্ব দর্শনের উপর ভিত্তি করে হিন্দুত্বকে জাতিগত ও সাংস্কৃতিক ভিত্তিতে হিন্দু পরিচয় দিয়ে এক উগ্র হিন্দু জাতীয়তাবাদকে তারা তুলে ধরার চেষ্টা করেছেন বারবার। হেডগেওয়ার বলেছিলেন, একমাত্র হিন্দু সংস্কৃতি হিন্দুস্তানের প্রাণ। অদ্ভুত ব্যাপার। আমরা আমাদের সিনেমার দিকে তাকান, আমাদের শাস্ত্রীয় সঙ্গীতের দিকে তাকান, আমাদের খাবারের দিকে তাকান, ভারতবর্ষের বিভিন্ন যে স্থাপত্য কলার দিকে তাকান, সাহিত্যের দিকে তাকান, এই কথাটা কি একবারও মনে হবে হিন্দু সংস্কৃতি হিন্দুস্তানের প্রাণ? তিনি বলেছিলেন, যদি হিন্দু সংস্কৃতি বিলুপ্ত হয় এবং হিন্দু সমাজ না থাকে, তবে ভৌগোলিক অস্তিত্বে কোনো জাতি তৈরি হয় না। কেন হতে যাবে বিলুপ্ত হিন্দু সংস্কৃতি জানি না, কিন্তু উনি বলেছিলেন হিন্দু সমাজকে একত্রিত করা প্রতিটা হিন্দুর কর্তব্য, এটা ওনার কথা। সংঘ এই কাজটা মন দিয়ে করে চলেছে। হিন্দু সমাজ কিভাবে একত্রিত হবে? হিন্দুদের মধ্যে শাক্ত আছে, শৈব আছে, বৈষ্ণব আছে। হিন্দুদের মধ্যেই বিভিন্ন দলিত মানুষজন আছেন, তাদের আলাদা আলাদা বিশ্বাস, ধ্যান, ধারণা, গুরুদেব আছেন। কোথা থেকে একটা করবেন আপনি? একটা ছাতার তলায় সবাইকে এনে দাঁড় করানো এত সোজা? যে লোকজনকে হিন্দু উচ্চ জাতির মানুষেরা, ব্রাহ্মণেরা পাঠশালায় ঢুকতে দেয়নি, বেদ পাঠ যাদের জন্য নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল, তাদেরকে বলবে আমরা একসঙ্গে, আমিও হিন্দু তুমিও হিন্দু, হয় কখনো? কিন্তু এই কাজটা মন দিয়ে করে চলার চেষ্টা করছে। বহুবার সংঘ দাবি করেছে তারা রাজনীতি করে না। কৌশলটা দেখুন, রাজনীতি করে না, রাজনীতি তো থাকবে না এরকম মুচলেকাও দিয়েছে। শুধুমাত্র সাংস্কৃতিক সামাজিক কাজ করে বলে তারা দাবি করে, কিন্তু 25 সালের জন্মই হয়েছিল তাদের এক স্পষ্ট রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতে। তাদের লক্ষ্য ছিল এক দীর্ঘমেয়াদী রাজনৈতিক প্রভাব বিস্তার করা। তা না হলে গান্ধী হত্যার দায় তাদের নিতে হতো না, কারণ দেশের প্রথম গুপ্ত হত্যা গান্ধী হত্যা ছিল এক নিখাদ রাজনৈতিক ষড়যন্ত্র। আর তাই 1948 সালের 30শে জানুয়ারির ঘটনা আরএসএস এর জীবনে সব থেকে বড় সংকট ডেকে নিয়ে এসেছিল। সেদিন নাথুরাম গডসে মহাত্মা গান্ধীকে হত্যা করে, যে অভিযোগের দায় থেকে আজও মুক্তি পায়নি আরএসএস। গান্ধী হত্যার পরই সর্দার বল্লভভাই প্যাটেলের স্বরাষ্ট্র মন্ত্রক সংঘকে নিষিদ্ধ করেছিল। প্যাটেল প্রথমে সংঘের প্রতি অনেকটা সহানুভূতিশীল ছিলেন, এটাও ঘটনা, কিন্তু পরে গান্ধী হত্যার পরে তিনি স্বীকার করলেন যে আরএসএস যে বিষ ছড়িয়েছে তার ফলেই এই হত্যাকাণ্ড ঘটেছে। আরএসএস দাবি করে গডসে সংগঠন ছেড়ে নাকি অন্য সংগঠনে যোগ দিয়েছিলেন, এটা আরএসএস এর ব্যাপার নয়। কিন্তু গডসের ভাই গোপাল গডসে, যিনি ওই একই সঙ্গে অ্যাকিউজ ছিলেন, জেল খেটেছেন, এই দাবিকে উড়িয়ে দিয়েছেন। হ্যাঁ, গডসে ফাঁসির মঞ্চে ওঠার আগে আরএসএস এর প্রার্থনা নমস্তে সদা বৎসলে মাতৃভূমে পাঠ করেছিলেন। হ্যাঁ, ফাঁসিতে চড়ার কিছুক্ষণ আগেও তিনি স্পষ্ট জানিয়েছিলেন তার গান্ধী হত্যার যে প্রেরণা জুগিয়েছিল এই আরএসএস। কিন্তু এই প্রথম নিষেধাজ্ঞার অভিজ্ঞতা সংঘের নেতাদের চিন্তাধারাটা খানিকটা পাল্টে দেয়। গান্ধী হত্যা হলো, সঙ্গে সঙ্গে আরএসএস কে নিষেধাজ্ঞার আওতায় গেল, আরএসএস ব্যান করা হলো। সেদিন থেকে সংঘ বুঝতে পেরেছিল যে শুধু সামাজিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন হিসেবে থাকলে তারা রাষ্ট্রীয় কাঠামোতে যে কোনো সময় আবার বিপন্ন হতে পারে। কোনো প্রাতিষ্ঠানিক সমর্থন ছাড়া টিকে থাকা কঠিন। সেই জন্যই ওই 1949-এ যখন তাদের ওপর থেকে ব্যান তুলে নেওয়া হলো, তারপরেই 1951-তে ভারতীয় জনসংঘ প্রতিষ্ঠা করা হয়। এটা ছিল সংঘের রাজনৈতিক শাখা। প্রকাশ্যে রাজনীতিকে অস্বীকার করা সত্ত্বেও 48 সালে তৈরি হওয়া সংকট সংঘকে এক রাজনৈতিক কায়দাবাজির মধ্যে ঢুকতে বাধ্য করেছিল, আর সেই প্রক্রিয়ায় শেষমেশ সংঘ পরিবারের জন্ম দিয়েছে। কিন্তু মূল সমস্যাটা এখনো থেকেই গেছে।
আরএসএস সাংবিধানিক গণতন্ত্রের মধ্যে থেকে কাজ করে, অন্যদিকে ভারতের বহুত্ববাদী সমাজও এই আদর্শের বিরুদ্ধে বাধা তৈরি করে রেখেছে। আরএসএস এর ক্ষমতা বাড়াটা মূলত তাদের সাংগঠনিক শক্তির জয়। হ্যাঁ, তারা সংগঠন বাড়িয়েছে, কিন্তু এটা আদর্শগত পরিবর্তনের জয় নয়। আরএসএস যে মতবাদে চলে তাকে তারা হিন্দুত্ব বলেন, যার ধারণা সাভারকারের হিন্দুত্ব থেকেই নেওয়া। হিন্দু ধর্ম আর হিন্দুত্ব এক জিনিস নয়। হিন্দু ধর্ম হলো অনেক পুরনো আধ্যাত্মিক এক বিশ্বাস, এখানে করুণা, সহনশীলতা আর অহিংসা খুব জরুরি। এই তিনটে মূল স্তম্ভের ওপরে দাঁড়িয়ে আছে হিন্দু ধর্ম। কিন্তু হিন্দুত্ব এক রাজনৈতিক মতবাদ যা ওই তিন স্তম্ভ করুণা, সহনশীলতা আর অহিংসাকে বাদ দিয়েই তৈরি হয়েছে। চূড়ান্ত অসহনশীলতা, চূড়ান্ত হিংসা এবং চূড়ান্ত ক্রূরতা দিয়ে তাদের সংগঠন চলেছে। যদিও তারা হিন্দু সংস্কৃতির কিছু জিনিস, কিছু ট্যাবু, কিছু টোটেম, মূর্তি, রীতিনীতির ব্যবহার করে, কিন্তু তার আসল উদ্দেশ্য হলো সমাজে ভাগাভাগি তৈরি করা। তারা আধ্যাত্মিকতার প্রচার বা প্রসার নয়, আরএসএস ক্ষমতা দখল করতে চায়। বিনায়ক দামোদর সাভারকর এই হিন্দুত্বের ধারণাটার একটা রূপ দিয়েছিলেন, যেখানে মাথায় থাকবে এক কর্তৃত্ববাদী রাষ্ট্র কাঠামো। এক্ষেত্রে তার মডেল কি ছিল? মাইসোর কিংবা আগ্রার মতো হিন্দু রাজারা, তার কাছে এগুলোই ছিল সংগঠিত হিন্দু শক্তির দুর্গ। হ্যাঁ, সেরকমই এক রাজার কাছ থেকে, সেরকমই এক রাজ্যের প্রধানের কাছ থেকে, গোয়ালিয়র থেকে জোগাড় হয়েছিল সেই ইটালিয়ান বেরেট্টা পিস্তল। জোগাড় করতে সাহায্য করেছিলেন এই সাভারকর, যা দিয়ে গান্ধী হত্যা হয়েছিল। কিন্তু এক কেন্দ্রিত্ব বা কেন্দ্রীয় কর্তৃত্ববাদী সরকার ভারতের গণতান্ত্রিক যুক্তরাষ্ট্রীয় কাঠামোর সঙ্গে মেলে না, এবং আজকে পর্যন্ত আমাদের এই গণতান্ত্রিক যুক্তরাষ্ট্রীয় কাঠামো বেঁচে আছে। মজার কথা হলো আরএসএস 100 বছরে পা দিলেও সেই কথাগুলো এখনো মুখ ফুটে বলতেই পারে না। এটাই তাদের সবচেয়ে বড় সমস্যা। এখনো তারা যা বলে তা বিশ্বাস করে না, যা বিশ্বাস করে তা প্রকাশ্যে বলতে পারে না। ফলে তলার সারির নেতারা যখন গডসেকে দেশপ্রেমিক বলে, হিন্দু হৃদয় সম্রাট মোদিজিকে প্রকাশ্যে তার নিন্দা করতে হয়। তলার হিন্দুত্ববাদী লুম্পেনরা যখন গো সংরক্ষণের নামে মানুষ পিটিয়ে মারে, তখন সরসং চালক মোহন ভাগবতকে তার নিন্দা করতেই হয়। আরএসএস এর প্রধানদের পরের জন ছিলেন মাধব সদাশিব গোলওয়ালকর। তিনিও জেলে গিয়েছিলেন, কিন্তু গিয়েছিলেন গান্ধী হত্যার ষড়যন্ত্রে ভাগ নেবার দায় নিয়ে। তিনি বাকি আরো অনেক আরএসএস নেতাদের মতন শেষ দিন পর্যন্ত এই হিন্দু রাষ্ট্রের স্বপ্ন ছাড়েননি। তিনি মনে করতেন মুসলমান, খ্রিস্টান আর কমিউনিস্টরা রাষ্ট্রের জন্য আভ্যন্তরীণ হুমকি, ইন্টারনাল থ্রেট। এখনো সেই প্রচার আরএসএস চালায়, কিন্তু তা সরাসরি নয়, বরং এক নির্বিচার হেট স্পিচের মধ্যে তারা তাদের এই আক্রমণকে চালিয়ে যাচ্ছে। সামনে রাখছে প্রতিবেশী দেশ পাকিস্তান বা বাংলাদেশকে। অপারেশন সিন্দুর তাই পাকিস্তানের বিরুদ্ধে নয়, এক ধর্মের বিরুদ্ধে, এক রাষ্ট্রীয় কাঠামোর বিরুদ্ধে, এক রাষ্ট্রীয় কাঠামোর মানে হিন্দু ধর্মের এক প্রতিরোধ হিসেবে তুলে ধরার চেষ্টা করা হয়েছিল। গান্ধী হত্যার পরে 1949 সালে আরএসএস কে ওপর থেকে নিষেধাজ্ঞা তারপরে তুলে নেওয়া হলো। 48 হত্যা, তারপরে ব্যান করা এবং তারপরে তুলে নেওয়া হলো। এর জন্য গোলওয়ালকরকে ভারতের সংবিধান এবং জাতীয় পতাকার প্রতি আনুগত্য দেখাতে হয়েছিল। হ্যাঁ, বাঞ্চ অফ থটসে তিনি বলছেন যে এটা আমাদের পতাকা হতে পারে না, এটা আমাদের সংবিধান হতে পারে না। কিন্তু এই 49 সালে এই যে তাদের ওপর থেকে ব্যান তুলে নেওয়া হলো, তার কন্ডিশন হিসেবে তাদেরকে সংবিধান এবং জাতীয় পতাকার প্রতি আনুগত্য দেখাতে হয়েছিল। এই আনুগত্যকে আরএসএস এর সংবিধানে রাখতে হয়েছিল, কিন্তু এটাও ছিল সংগঠনকে বাঁচানোর একটা কৌশল। এর ফলে তারা সাংবিধানিক কাঠামোর মধ্যে কাজ করার অনুমতি পেয়েছিল, কিন্তু তাদের মূল আদর্শের শিক্ষায় কোনো বদল আসেনি। এই দ্বিমুখী নীতি আরএসএস এর ছদ্মবেশের কৌশল, এটা 100 বর্ষ ধরেই চলছে। আরএসএস এর শুরু তো হয়েছিল 1925 সালে, কিন্তু তারা সরাসরি রাজনীতিতে আসেনি। তারা একটা লম্বা পরিকল্পনা তৈরি করেছিল। তথাকথিত সামাজিক সাংস্কৃতিক সংগঠনের আড়ালে রাজনৈতিক ক্ষমতা দখলের চেষ্টা প্রথম দিন থেকে ছিল। 1951 সালে হিন্দু মহাসভা থেকে বেরিয়ে আসা শ্যামাপ্রসাদ মুখার্জির সাথে মিলে তৈরি হলো ভারতীয় জনসংঘ। পরে এই জনসংঘের নেতারা 1980 সালে ভারতীয় জনতা পার্টি তৈরি করেন, কিন্তু সেখানেও একই কৌশল। কারণ ভারতের মানুষের জীবন, মত, পথের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে মিশে আছেন গান্ধী। কাজেই ওই বিজেপির সংবিধানেও তাদেরকে ধর্মনিরপেক্ষতার কথা লিখতে হয়েছে। এখনো বিজেপির সংবিধানে ধর্মনিরপেক্ষতার কথা লেখা আছে। তারা
সংবিধান থেকে কি ধর্মনিরপেক্ষতা তুলবেন? নিজেদের সংবিধানে এখনো পর্যন্ত তাদের ধর্মনিরপেক্ষতা লেখা আছে, তাদের সংবিধানে গান্ধীবাদী অর্থনীতির কথা লেখা আছে, কিন্তু তাদের লক্ষ্য বিজেপির মাধ্যমে নিজেদের হিন্দু রাষ্ট্র এজেন্ডাগুলোকে সংসদে নিয়ে গিয়ে হাজির করা। তারা সেটা করে যাচ্ছে। আরএসএস শুধু রাজনৈতিক দল তৈরি করেনি, তারা শিক্ষা, শ্রম, ধর্মের ক্ষেত্রে অনেক সহযোগী দল বানিয়েছে, একটা অক্টোপাসের মতো বহু সুরলা এক সংগঠন। এটাই তাদের অর্গানাইজেশনাল সায়েন্স বা সাংগঠনিক বিজ্ঞান। মূল আরএসএস শুধু আদর্শ ধরে রাখবে, আর বিজেপি রাজনৈতিক ক্ষমতা দখলের কাজ করবে, বাকি সংগঠনগুলো তাদের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সাহায্য করে যাবে। যেমন ধরুন বিশ্ব হিন্দু পরিষদ, তাদের নেতৃত্বেই শুরু হয়েছিল রাম জন্মভূমি আন্দোলন। সুষমা স্বরাজ একসময় বলেছিলেন যে রাম জন্মভূমি আন্দোলন সম্পূর্ণ রাজনৈতিক প্রকৃতির ছিল, পিওরলি পলিটিক্যাল ইন নেচার। তিনি বলেছিলেন এর সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই। অন্যদিকে ভিএইচপির মতো সহযোগী দলগুলো কিন্তু একে আস্থা আর বিশ্বাসের প্রশ্ন বলে প্রচার করেছে, আর বিজেপি সেই আবেগ থেকেই রাজনৈতিক ফায়দা তুলেছে। কিন্তু কেবল হিন্দু পরিধিতে থাকলে দেশের বহু মানুষ তাদের আওতার বাইরে থাকবেন, এই বোধ আরএসএস এর বহুদিনের পুরনো, এই চিন্তা আরএসএস এর বহুদিনের পুরনো। কারণ আদতে এক চরম ব্রাহ্মণ্যবাদী আরএসএস হিন্দু ধর্মের ছুঁয়াছুত এর বিরুদ্ধে বহু কথা বলেছে। কেন? এই জন্য নয় যে তারা একটা ইনক্লুসিভ হিন্দু সোসাইটি চেয়েছেন, যেমনটা গান্ধীজি বলেছিলেন, হরিজন বলেছিলেন, তিনি দলিত বলেননি। তো এই যে কথাগুলো, যে যে চামার, যারা ডোম, মুচি, ম্যাথর, তাদেরকে হরিজন বলছেন। তো এই জন্যে নয় যে গান্ধীর মতন তাদেরকে ইনক্লুসিভ, তাদেরকে ইনক্লুড করা, এই জন্যে যে তারা জানতেন যে কেবল হিন্দু বর্ণের হিন্দু লোকজনদের, উচ্চ বর্ণের লোকজন দিয়ে হিন্দু যে সংখ্যাগরিষ্ঠতা তা পাওয়া যাবে না। কাজেই ওই সংখ্যাগরিষ্ঠতার জন্য ওই সমস্ত তলার সারির লোকজনকে হিন্দু ছাতার তলায় আনো, এটাই তাদের চেষ্টা। তো রাজনৈতিক ক্ষমতা দখল করা পারবে না কেবলমাত্র ব্রাহ্মণরা, এটা তাদের কাছে খুব পরিষ্কার ছিল। যদিও এই আরএসএস এর মাথায় আজ পর্যন্ত একটা ব্যতিক্রম বাদ দিলে প্রত্যেক সারসংঘচালক উচ্চ গোত্রের ব্রাহ্মণ। এটা কিন্তু খুব মজার ব্যাপার, একজন ছাড়া প্রত্যেকে উচ্চ গোত্রের ব্রাহ্মণ। এবারে তারা সেই হিন্দুত্বের পরিধিকে আরো বড় করতে চান। গত কয়েক বছর ধরে ভোট জেতার জন্য তারা এমন বহু মানুষকে সম্মান জানিয়েছেন, বা তাদের পুরনো আদর্শের বাইরে টেনে এনেছেন তাদেরকে। আদিবাসী নেতা বিরসা মুন্ডার যে মূর্তি প্রতিষ্ঠা, আদিবাসী বা দলিতদের মধ্য থেকে রাষ্ট্রপতি পদে প্রার্থী করা, এই কাজগুলো দিয়ে দলিত আদিবাসী ভোট পাওয়া যায়, কিন্তু এতে দলিত বা আদিবাসীদের জীবনে কোনো বড় পরিবর্তন আসে না। ওনারা সেটা চানও না। এই নির্বাচনী কৌশল বুঝিয়ে দেয় তাৎক্ষণিক রাজনৈতিক লাভ তাদের কাছে বেশি জরুরি। তারা আদর্শগত শুদ্ধতা, আইডিওলজিক্যাল পিউরিটি ধরে রাখার চেয়ে ক্ষমতাকে বেশি গুরুত্ব দেয়। এটা বড় জনগণের কাছে, বিশাল সংখ্যক মানুষের কাছে পৌঁছানোর একটা পথ হিসেবে তারা ব্যবহার করে। গোহত্যা তারা বিরোধিতা করেন, তারা করেন, কিন্তু গরুর মাংস রপ্তানি করে এরকম সংস্থার কাছ থেকে কোটি কোটি টাকা ডোনেশন নিতে তাদের কোনো আপত্তি নেই। মানে নীতিগত কোনো ফারাক তাদের কিচ্ছু এসে যায় না। আসল কথা হলো ক্ষমতা। বিহারে, গুজরাটে মদ্যপান বিক্রিতে নিষেধাজ্ঞা, মদ্যপান বা বিক্রি দুটোতেই নিষেধাজ্ঞা, কিন্তু মহারাষ্ট্রে নয়, উত্তরপ্রদেশে নয়, এমপিতে নয়। যেখানে যেভাবে রাজনীতির রুটি সেঁকে নেওয়া যায় আরএসএস বিজেপি সেটাই করে চলেছে। যাদের নেতারা কেরালাতে গোমাংস খাওয়ার বিরোধিতা করে না, নাগাল্যান্ডে গোমাংসের উৎসব করে, গোয়াতে গোমাংস খাওয়া নিয়ে একটা কথাও কখনো বলে না, কিন্তু উত্তরপ্রদেশে রেফ্রিজারেটরে সম্ভবত গোমাংস আছে বলে মানুষকে জ্যান্ত পুড়িয়ে মেরে ফেলে। তাই আজকের আরএসএস বিজেপির এই বিস্তার আদর্শের প্রসার নয়, নিছক কৌশলের জয়। বিজেপির বিরাট নির্বাচনী সাফল্য আরএসএস এর শক্তির সবচেয়ে বড় প্রমাণ। 2014 সালের পরে উত্তরপ্রদেশে তারা বিরাট সাফল্য পেয়েছে। 2012 সালে উত্তরপ্রদেশে তাদের ভোট ছিল মাত্র 15%, 22 সালে সেটা বেড়ে হয়ে গেল 41%। কিন্তু এই জয় হিন্দু রাষ্ট্র ধারণার জয় এটা বলা ভুল হবে, বরং এটা এসছে অত্যন্ত সংগঠিত কৌশলী রাজনীতি থেকে। আরএসএস গুরু গোলওয়ালকার বলতেন, আমরা সংগঠনের বিজ্ঞানের বিশেষজ্ঞ। এই দক্ষতা দিয়েই তারা জিতেছে। এটা আদর্শের চেয়ে বেশি সাংগঠনিক লজিস্টিক্সের জয়। দ্বিতীয়ত, বিজেপি সরকারি প্রকল্পের সুবিধাভোগীদের, যাদেরকে লাভার্থী তারা বলছেন নিজেরাই, সমর্থনকে তারা কাজে লাগিয়েছে। রেশন, ঘর, গ্যাস সংযোগ, এই সমস্ত সুবিধা
এগুলো সব ধর্মের মানুষদের দেওয়া হচ্ছে, এবং এই সুবিধাভোগীরা আদর্শের কথা ভেবে ভোট দেন না, তারা ভোট দেন বাস্তব সুবিধের জন্য। তাই তাদের সমর্থন আদর্শের জন্য নয়, বরং বস্তুগত সুবিধাকে মাথায় রেখে তারা ভোট দেন। সবাইকে দিচ্ছেন, কিন্তু ওনারা জানেন হিন্দুদের কাছে তাদের একটা আলাদা আপিল থাকবে, সেই ভোটটা তাদের বাক্সে গিয়ে জমা হবে। তৃতীয়ত, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। বিজেপি খুব বুদ্ধি করে স্থানীয় জাতি বা বর্ণের সমীকরণ, ধর্মীয় মেরুকরণগুলোকে কাজে লাগায়। যখন ভোট টানতে হয় তখন তারা বিভিন্ন বর্ণের গোষ্ঠীর দিকে নজর দেয়। এর ফলে কট্টর হিন্দুত্বের আদর্শ নয়, আদতে ক্ষমতা পাওয়ার জন্য আদর্শগত বিশুদ্ধতা নিয়ে আরএসএস বিজেপির কোনো মাথা ব্যথা কোনোদিন ছিল না, আজকেও নেই। তারা কাশ্মীরে অনায়াসে পিডিপির সঙ্গে জোট সরকার চালিয়েছে, অদ্ভুত ব্যাপার। ঠিক যেমন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় জোট সরকার চালিয়েছিলেন মুসলিম লীগের সঙ্গে এই বাংলায়। মোদ্দা কথা হলো, তাদের বিজয়ের মূলের চাবিকাঠিটা হলো সাংগঠনিক দক্ষতা আর ব্যবহারিক নির্বাচনী কৌশল। কঠোর হিন্দু রাষ্ট্র আদর্শের গ্রহণযোগ্যতা নয়। তারা মনে করেন এইভাবে সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানকে দখল করার পরেই তারা আদত হিন্দু রাষ্ট্র নিয়ে নামবেন, কিন্তু সেখানেই গড়ে উঠেছে প্রতিরোধ। যদি আরএসএস এর কঠোর আদর্শকে সবাই মেনে নিত, তাহলে ভারত আজ সাংবিধানিকভাবে হিন্দু রাষ্ট্র হতো। কিন্তু ভারতের বহুত্ববাদী ব্যবস্থা এক শক্তিশালী দেওয়াল হিসেবে কাজ করছে, আর তার মূলে আছেন গান্ধীজি। সেদিনও এই একনিষ্ঠ হিন্দু মানুষটা যে বীজ বপন করে গেছেন, তার সামনে আজও আরএসএস নিহাতি বামন, একেবারে ছোট্ট খাট্ট একটা কিছু। সেই আদর্শই সংঘের হিন্দু রাষ্ট্রের স্বপ্নকে বারবার বাধা দিয়েছে। আরএসএস এর হিন্দুত্ব চায় সংগঠিত কর্তৃত্ববাদী হিন্দু শক্তি অর্জন করতে, কিন্তু হিন্দু ধর্মের ভিত্তি সার্বজনীন আর দার্শনিক। আরএসএস তাদের হিন্দুত্ব পরিচিতিকে নিয়ে একটা নির্দিষ্ট অঞ্চলের মধ্যে, ভারত, অখণ্ড ভারতের মধ্যে বেঁধে রাখে, আর হিন্দু ধর্ম বলে বসুধৈব কুটুম্বকম, সারা পৃথিবী আমাদের আত্মীয়। আরএসএস এর দ্বিতীয় সারসংঘচালক গোলওয়ালকার অহিন্দুদের আভ্যন্তরীণ হুমকি, ইন্টারনাল থ্রেট বলে চিহ্নিত করেন, আর হিন্দু ধর্ম সর্বে না ভবন্ত সুখী না, এই কথা বলে সবাই সুখে শান্তিতে থাক। কাজেই দুই আদর্শের মধ্যে সংঘাত আছে, আর তাই আরএসএস তার মূল এজেন্ডার জন্য এমনকি নিষ্ঠাবান হিন্দুদের বিরাট অংশের সমর্থন পায়নি, পাবেও না। আর আরএসএস এর আরেক সমস্যা হলো ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামো। ভারতের রাজনীতিতে আঞ্চলিক দলগুলোর ক্ষমতা বেড়েছে আঞ্চলিক চাহিদা থেকে। সেই অঞ্চলগুলোর বৈচিত্র্য, ভাষার বৈচিত্র্য, খাবারের পোশাকের বৈচিত্র্য, ধর্ম পালনের বৈচিত্র্য আরএসএস বিজেপিকে এক দেশ, এক সংস্কৃতি, এক ভাষার বিরোধী। তাই সংসদে কৌশলগত সমর্থন চন্দ্রবাবু দিতেই পারেন, হিন্দু রাষ্ট্রের জন্য তার কোনো সমর্থন থাকবে না, কারণ সেই হিন্দু রাষ্ট্রকে তার ভোটাররা মেনেই নেবে না। সেটা বাংলায় সম্ভব নয়, তা গোটা উত্তর পূর্বাঞ্চলে সম্ভব নয়, তা দক্ষিণেও সম্ভব নয়। এই আঞ্চলিক দলগুলো কেন্দ্রীয় সরকারের একচেটিয়া ক্ষমতাকে চ্যালেঞ্জ করছে, তারা রাজ্যের ক্ষমতা বাড়ানোর কথা বলছে। এই কাঠামোগত প্রতিরোধ আরএসএস এর কাজকে কঠিন নয়, অসম্ভব করে তুলেছে। 2024 সালের নির্বাচনের লোকসভার ফল এই কাঠামোগত প্রতিরোধের ফল। বিজেপি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পায়নি, তাই সরকার তৈরি করার জন্য তাদের আঞ্চলিক দল তেলেগু দেশম, জনতা দল ইউনাইটেড, নীতিশ কুমারের, তাদের উপর নির্ভর করতে হচ্ছে। যদি হিন্দু রাষ্ট্র আদর্শ সবাই মেনে নিত, তাহলে বিজেপি এককভাবে ক্ষমতা পেত। আঞ্চলিক দলগুলোর উপর নির্ভর করা প্রমাণ করে যে স্থানীয় পরিচয়, রাজনৈতিক স্বাধীনতা হিন্দুত্বের, হিন্দু রাষ্ট্র ধারণার চেয়ে অনেক বেশি শক্তিশালী। বিজেপিকে এখন জোট ধর্ম, কোয়ালিশন ধর্ম মেনে চলতে হচ্ছে। এমনিতে মনে হতেই পারে যে 100 বছরের ইতিহাসে আরএসএস এক দারুণ সফল সংগঠন, তারা ভারতে বিশাল নেটওয়ার্ক তৈরি করেছে, কিন্তু এত সাফল্য সত্ত্বেও তাদের মূল স্বপ্ন হিন্দু রাষ্ট্র তৈরি আজও পূরণ হয়নি, হবেও না। এটাই জেনিত, এটাই সেই চূড়া বা সর্বোচ্চ সীমা, এরপর থেকে নামার পালা। এক বিরাট স্ববিরোধিতার ফলেই আরএসএস এর ভেতর থেকে ক্ষয়ে যাচ্ছে, একটা ক্ষয় ধরেছে। আর ক্ষমতায় অ্যান্টি এস্টাবলিশমেন্ট মেজাজের জন্য বিজেপিও আজ নয় কাল হারবে, আর তখন ভেতর থেকে এই ক্ষয়ে যাওয়া কঙ্কাল আরএসএস, তার অবয়ব তাসের ঘরের মতো ভেঙে পড়বে। ভারতের এই বহুত্ববাদী কাঠামো ভাঙা অসম্ভব, আর সেই জন্যেই আরএসএস এর হিন্দু রাষ্ট্র শুধু কিছু কট্টর হিন্দুত্ববাদীদের কাছে স্বপ্ন হয়েই থেকে যাবে। আমি যে কথাগুলো বললাম, সেই কথাগুলো নিয়ে আপনাদের অনেকের অন্যরকম ধারণা থাকতে পারে। অন্যরকম ধারণা থাকাটা কোনো অস্বাভাবিক কিছু নয়, আপনারা আপনাদের মতন করে ভাবুন। আমি যে ভাবনার যোগানগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হলাম,
সেগুলো নিয়েও ভাবুন। ভাবুন, ভাবতে থাকুন, ভাবা প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানে শেষ করছি। নমস্কার।